এক্সকিউজ মি, আপনি কি অন্ধ? দেখছেন না আমি কাজ করছি? টেবিলটা নড়লো কেন? ওরে বাবা, কথা বলছেন না? কথা বলছেন নাকি কামান দাগছেন? টেবিলটা তো আপনার একার সম্পত্তি না আপু, পাবলিক প্লেস, একটু তো নড়াচড়া হবেই। আপু, হাউ ডেয়ার ইউ! আমি তোমার সিনিয়র, নাম ধরে ডাকবে, না হলে ম্যাম বলবে। আর এই বেয়াদবি একদম সহ্য করব না। সিনিয়র বলে কি মাথায় চড়ে বসবেন? বয়স একটু বেশি বলে যদি সম্মান চান তবে বৃদ্ধাশ্রমে যান। আমি এখানে কফি খেতে আসছি, আপনার লেকচার শুনতে না। শহরের এক নামী ক্যাফেটেরিয়া। আয়রা তার ল্যাপটপ খুব জরুরি একটা প্রজেক্ট সাবমিট করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই পাশে এসে বসলো শেহজাদ, কানে ইয়ারফোন আর মুখে শীষ। সে নিজের কফিটা আয়েশ করে রাখতে গিয়ে ধাক্কা দিল আয়রার টেবিলে। আয়রা তখন চোখ লাল করে শেহজাদকে কথা শুনিয়ে দেয়। শেহজাদ ইয়ারফোন খুলে চেয়ারে হেলান দিয়ে কথা বলতে থাকে। আয়রা দাঁতে দাঁত চিপে, তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? তোমার আইডি কার্ড দাও, আমি এক্ষুনি ডিসিপ্লিনারি কমিটির কাছে কমপ্লেন করব। আইডি কার্ড? ওটা তো বাসায় রেখে আসছি। তবে আপনার যদি আমাকে এতই ভালো লাগে আমার ফোন নাম্বারটা নিতে পারেন। কমপ্লেন না করে ডিরেক্ট কল করবেন। ইডিয়েট, তোমাকে আমি দেখে নেব। ও ম্যাডাম, দেখেন, ভালো করে দেখেন। অবশ্য আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখবেনই তো। আয়রা কথায় না পেরে রেগে সেখান থেকে চলে যায়। বিকালে আয়রা বাসায় ফিরে দেখলো তার খালাজান ড্রয়িং রুমে এক ছেলের সাথে হাসাহাসি করছেন। আয়রা কাছে গিয়ে থমকে দাঁড়ালো। এ তো সেই ক্যাফের বিয়াদব ছেলেটা। খালাজান, এই ছেলে এখানে কি করছে? একে বের করুন এক্ষুনি। আরে আয়রা, এ কি কথা? শাহজাদ এখন থেকে এই রুমটাতে থাকবে। ও আমাদের শহরের বাইরে থেকে পড়তে আসছে, খুব ভালো ছেলে। শেহজাদ আয়রার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, আরে আপনি তো সেই ক্যাফের রাগী আপুটা। খালাজান, আপনার ভাগ্নি কি সব সময় এমন ঝগড়া করে? আমি তো ভয় পাচ্ছি আমার পড়াশোনা হবে কি না। খালাজান, ওই মিথ্যা বলছে। ওই একটা আস্ত বেয়াদব। ও এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্তও থাকবো না। বেশ তো, আপনি চলে যান। আমি আপনার রুমটা তাহলে বড় করে সাজাবো। বড়দের সম্মান করতে শিখুন সিনিয়র ম্যাডাম। আপনার খালা এখানে আছে, দেখছেন না? এদিকে খালা হাসছে, দুজনকে থামিয়ে বলে, আরে আয়রা, ও আমার ছোটকালের বান্ধবীর ছেলে। আজ থেকে আমার এখানে থাকবে। বেচারা বিপদে পড়ে এসেছে, আর বান্ধবীর ছেলে বলে কথা। না করি কি করে বল? তুই যেমন আমার মেয়ে, ও তেমনি আমার ছেলে। রাগ করিস না, যা এবার যা তুই। শাহজাদ, আসো, তোমার রুমটা দেখাই। আয়রা রাগে গজগজ করে চলে যায়। শেহজাদ মুচকি হাসে। রাত 10টা। আয়রা কিচেনে গেছে কফি বানাতে। সেখানে শেহজাদ আগে থেকেই ম্যাগি রান্না করছে। ঝগড়া শুরু হতে দেরি হলো না। সরো সামনে থেকে, আমি কফি বানাবো। আর আমার কফির মগ কেন ধরেছো? আপনার নাম লেখা আছে? নেই তো। আর আমি আগে আসছি। আগে আমি ম্যাগি খাবো, তারপর আপনি কফি খাবেন। বেয়াদব ছেলে, সিনিয়রদের সাথে এভাবে কথা বলতে হয়? আয়রা মগটা ছিনিয়ে নিতে গেলে শেহজাদের হাত থেকে গরম ম্যাগির বাটিটা ছিটকে যাওয়ার উপক্রম হয়। শেহজাদ আয়রাকে এক হাতে জড়িয়ে ধরে তাকে পিছলে পড়া থেকে বাঁচালো। আয়রা শেহজাদের একদম বুকের কাছে আটকে গেল। দুজনের নিঃশ্বাস খুব কাছাকাছি। শেহজাদ নিচু স্বরে চোখে চোখ রেখে বলে, সিনিয়র হওয়ার ভাব তো খুব দেখান, কিন্তু নিজের ব্যালেন্স তো রাখতে পারেন না। ছাড়ো আমায়। তোমার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? না ধরলে তো ফ্লোরের সাথে রোম্যান্স করতেন। যাকগে, কফিটা একটু কড়া করে বানাবেন। আমি কিন্তু আপনার হাতেই খাবো। মরলেও তোমাকে কফি দেব না। গেট আউট। শেহজাদ হাসতে হাসতে চলে যায়। পরের দিন ইউনিভার্সিটিতে চৌধুরী সাহেবের ক্লাসে শেহজাদ আর কবির পেছনের বেঞ্চে বসে হাসাহাসি করছে। আয়রার সামনে বসে প্রেজেন্টেশন দিচ্ছে। দোস্ত, তোর সিনিয়র তো দেখি আগুনের গলা, ওদিকে তাকালে তো ভস্ম হয়ে যাবে। আরে না রে, ওটা ভস্য না, ওটা হলো মিসম্যানেজড এনার্জি।
একটু পরেই দেখবি ওর প্রেজেন্টেশন আমি কিভাবে নষ্ট করি। শেহজাদ পেছন থেকে আয়রার দিকে একটা চিরকুট ছুঁড়ে মারল, যাতে লেখা লিপস্টিকটা একটু বেশি লাল হয়ে গেছে। সিনিয়র ম্যাডাম আয়রা চিরকুটটা পরেই রাগে কাঁপতে শুরু করলো। স্যার, শেহজাদ ক্লাব ডিস্টার্ব করছে। শেহজাদ, তুমি আর আয়রা একসাথে এই প্রজেক্টটা শেষ করবে। যেহেতু তোমাদের মধ্যে খুব যোগাযোগ হচ্ছে, তাই নেক্সট উইকে আমাকে এই ডিজাইনটা সাবমিট করবে। হোয়াট? ওর সাথে? যা বলছি তাই করবে। খুব তো দুষ্ট হতে ইচ্ছে তোমাদের। নাও করো এবার। দুজনেই স্যারের কথা শুনে একে অপরকে চোখ দিয়ে গিলে নিচ্ছে যেন, কারণ তারা মরতে রাজি, একসাথে প্রজেক্ট করতে নয়। ক্লাস শেষ করে আয়রা টিউশন করায়। ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে যাবে, তাই দ্রুত বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। সন্ধ্যায় ফেরার পথে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। আয়রা ছাতা আনতে ভুলে গেছে। সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কাঁপছে। শেহজাদ তার বাইক নিয়ে পাশে এসে দাঁড়ালো। কি সিনিয়র, বৃষ্টিতে ভিজে তো একদম বিড়ালের মতো অবস্থা হয়েছে। আসুন লিফট দেই। তোমার বাইকে আমি কোনোদিন উঠবো না, আমি রিক্সা নেব। শহরে এখন ধর্মঘট, রিক্সা পাবেন না। আর যদি কাল জ্বর আসে তবে প্রজেক্টের কাজ করবে কে? আমি কি আপনার চাকর নাকি? আয়রা অনিচ্ছা সত্ত্বেও শেহজাদের পেছনে বসলো। বাইক স্টার্ট দিতেই ঝাঁকুনিতে আয়রা শেহজাদকে জড়িয়ে ধরলো। শেহজাদ আয়নায় আয়রার মুখটা দেখে মনে মনে হাসলো। এত জোরে ধরার দরকার নেই, আমি পালিয়ে যাচ্ছি না। চুপচাপ বাইক চালাও বেয়াদব। বৃষ্টি বন্ধ হলে তোমাকে দেখে নেব। রাত 12টা। খালাজানের বাড়িতে পিনপতন নীরবতা থাকার কথা ছিল, কিন্তু আয়রার ঘর থেকে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। বড় টেবিলটার এক পাশে আয়রা তার নকশা আঁকছে, তার অন্য পাশে শেহজাদ কানে হেডফোন দিয়ে জোরে গান শুনছে আর পেন্সিল শার্প করছে। আয়রা মাথায় হাত দিয়ে বলে, শেহজাদ, তোমার গানের আওয়াজে আমার কান ফেটে যাচ্ছে। আর এই শার্পনারের ময়লাগুলো আমার ড্রয়িংয়ের উপর কেন ফেলেছো? একদম অসভ্য। আয়রার কথা শুনে শেহজাদ ইয়ারফোন খোলে। আরে সিনিয়র ম্যাডাম, ড্রয়িং করছেন নাকি তাজমহল বানাচ্ছেন? একটু ময়লা পড়লে কি ডিজাইন ধসে যাবে? আর আপনার এই কড়া পারফিউমের গন্ধে তো আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে। আমি কি কিছু বলছি? এটা নামি ব্র্যান্ডের পারফিউম, তোমার ওই সস্তা বডি স্প্রে না। আর শোনো, এই পিলারের ডিজাইনটা চেঞ্জ করো, এটা একদম ব্যাকডেটেড। ব্যাকডেটেড আপনি, ডিজাইন না, এটা মডার্ন আর্কিটেকচার। আপনি তো সেই ব্রিটিশ আমলের জানালা দরজা ছাড়া কিছু বোঝেন না। ঠিক তখনই আয়রার ফোনে ভিডিও কল এলো। ওপাশে পিউ আর কবির একসাথে বসে পিৎজা খাচ্ছে। তারা দুজনেই শেহজাদ আর আয়রার এই প্রজেক্টের অফিসিয়াল অবজারভার। পিউ আর কবির আবার একে অপরের বন্ধুও। কি ডায়রা, তোদের প্রজেক্ট কত দূর? নাকি একে অপরকে খুন করে ড্রেনে ফেলে দিয়েছিস? কবির মুখ ভর্তি পিৎজা নিয়ে বলে, শেহজাদ ভাই, সিনিয়রকে বেশি জ্বালিয়েন না, ফেলিওর করে দিলে কিন্তু খবর আছে। আয়রা আপু, শেহজাদকে একটু ভালো মন্দ খাওয়ান, দেখবেন আপনার ড্রয়িংও একাই করে দেবে। আমি একে খাওয়াবো? একে বিষ খাওয়ানো উচিত। সারাদিন শুধু তর্ক আর বেয়াদবি। শুনলি কবির, এই হলো আমাদের সিনিয়রদের নমুনা। ভালোবাসা তো দূরে থাক, এক কাপ চা খাওয়ার অফারও নেই। কথা বলতে বলতে দুইজনেরই পেটে খিদে চঞ্চন করে ওঠে। আচ্ছা থাক, রাখ এবার, খিদে পেয়েছে। আয়রা রান্নাঘরে গিয়ে দেখলো খালাজান রাতে বিরিয়ানি করে রেখেছিলেন, কিন্তু হাঁড়িতে মাত্র 1 প্লেট বিরিয়ানি অবশিষ্ট আছে। আয়রা হাঁড়িটা নিতেই শেহজাদ সেখানে হাজির। হুম, ওটা আমার। আমি হোস্টেলে থাকার সময় থেকে জানি যে লাস্ট প্লেট সব সময় আমার হয়। তুমি গেস্ট আর আমি এই বাড়ির মেয়ে, তাই এই বিরিয়ানি আমার হকের। ছাড়ো বলছি হাঁড়িটা। ছাড়বো না। সিনিয়র হিসেবে আপনার উচিত জুনিয়রকে খেতে দেওয়া। আপনার দয়ামায়া নেই? তোমার জন্য নেই, বেয়াদবদের উপোস থাকা ভালো। টানাটানির এক পর্যায়ে বিরিয়ানির হাঁড়িটা উল্টে গিয়ে দুজনের গায়ে কিছুটা পড়লো। আয়রা তো রাগে কাঁপছে। দেখো কি করলে এটা, আমার প্রিয় ড্রেসটা শেষ। দোষ আপনার। কেন হাঁড়ি টানছিলেন? এখন যান, দুজনে মিলে ভাগ করে ফ্লোর পরিষ্কার করি।
ঝগড়ার শব্দে খালাজান ঘর থেকে বেরিয়ে এলেন। তার পেছনে ফোনে ভিডিও কলে আয়রার মা, যিনি শহরের বড় ডাক্তার, তিনি কথা বলছিলেন। তাকে আয়রার খালা আগে থেকেই সব বলেছিলেন। দুজনের চিৎকার শুনে তিনি বলে উঠলেন, আয়রা, এত রাতে কিসের চিৎকার? সে যাদের সাথে কেন ঝগড়া করছিস? ওর বাবা আমার খুব পরিচিত, ছেলেটা খুব ভালো। মা, তুমি জানো না ও কতটা বেয়াদব। ও তোমার সামনে ভালো সাজছে। শেহজাদ সাথে সাথে মাসুম চেহারা বানিয়ে কলের সামনে গেল। আন্টি দেখুন, আমি শুধু একটু খেতে চেয়েছিলাম। আয়রা আপু আমাকে ধমকাচ্ছে। আমি কালকেই হোস্টেলে চলে যাব ভাবছি। না না শেহজাদ, তুমি কোথাও যাবে না। আয়রা, ওকে সরি বলো এক্ষুনি। আমি আমি একে সরি বলবো? ইম্পসিবল। বলো আয়রা। আয়রা কিছুক্ষণ দম ধরে শেহজাদের দিকে তাকিয়ে থাকে, তারপর রেগে বলে। সরি। সবার বকাবকি খেয়ে আয়রা মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। শেহজাদ একটু অপরাধ বোধ নিয়ে আয়রার পেছনে গিয়ে দাঁড়ালো। তার হাতে এক মগ ধোয়া ওঠা কফি। এই নিন, আমি বানিয়েছি, বিষ মিশাইনি, নিশ্চিন্তে খেতে পারেন। শেহজাদ মুচকি হাসছে। আয়রা না তাকিয়েই বলে, দরকার নেই, তোমার কফি তুমিই খাও। শেহজাদ আয়রার খুব কাছে গিয়ে মগটা তার হাতের কাছে ধরলো। আরে ধরুন তো, হাত কাঁপছে কেন? সিনিয়র ম্যাডাম কি ভয় পাচ্ছেন? আয়রা মগটা নিতে গিয়ে শেহজাদের হাতটা ছুঁয়ে ফেললো। বৃষ্টির ঠান্ডা বাতাসের মাঝে সেই হাতের উষ্ণতা আয়রাকে কেমন যেন আচ্ছন্ন করলো। শেহজাদের চোখে আজ সেই বেয়াদবি নেই, আছে অদ্ভুত এক মায়া। আপনি রেগে থাকলে আপনাকে না ঠিক ওই রাগী বিড়ালটার মতো লাগে, দেখতে খারাপ না। আয়রা মুখ ফিরিয়ে নিয়ে বলে, চুপ করো, কাল সকালে কিন্তু প্রজেক্ট সাবমিশন। কাজ শেষ না করে ঘুমাবে না। শেহজাদ মাথা নাড়িয়ে চলে যায়। পরের দিন সকালে দুজনে হন্তদন্ত হয়ে ইউনিটে পৌঁছালো। কিন্তু শেহজাদ ভুল করে আয়রার প্রজেক্ট ফাইলের ভেতর তার একটা কমিক বুক ঢুকিয়ে দিয়েছে। চৌধুরী সাহেব ফাইলটা খুলতেই কমিক বুকটা সামনে এলো। আয়রা, এটা কি? আর্কিটেকচার প্রজেক্টে ব্যাটম্যান কি করছে? আয়রা অবাক হয়ে যায়। সে নিজেও জানে না কি করে এসব হলো। মাথা নিচু করে বলে, স্যার ওটা আসলে শেহজাদ পেছন থেকে ফিসফিস করে, ব্যাটম্যান তো আইকনিক আর্কিটেকচারাল থিম স্যার। আমি আর আয়রা আপু এটা নিয়েই রিসার্চ করছিলাম। বেয়াদব, এবার তোকে আমি মেরেই ফেলবো। আয়রা, নেক্সট যেন আর এমন না হয়, তাহলে খবর আছে। স্যার একটু বকাবকি করে চলে গেলেন। শেহজাদ, তোমাকে আমি মেরেই ফেলবো। শুধু এই দরকারি ক্লাসগুলো স্যার তোমাদের আর আমাদের ব্যাচের একসাথে করান বলে তোমাকে আমি সহ্য করছি। না হলে কি ম্যাডাম চুমু খেতেন? হোয়াট? কি বলছো কি? আশেপাশের মানুষ আছে? ছি। আরে বুঝি, হ্যান্ডসাম ছেলে দেখলে অমন একটু একটু হয়। ও মাই গড, তুমি জাস্ট ইম্পসিবল। আয়রা রেগে বেরিয়ে পড়ে। এভাবে রোজই তারা টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে, কখনো বাড়ি, কখনো রাস্তায়, কখনো বা ক্যাম্পাসে। আয়রা আর শেহজাদের লড়াই এবার ইউনিভার্সিটি ক্যাম্পাস ছাড়িয়ে পাহাড়ের কোলে। ডিপার্টমেন্ট থেকে আয়োজন করা হয়েছে একটা স্টাডি ট্যুরের। আমরা এই ট্যুরের ইনচার্জ, আর শেহজাদ, সে হলো সেই মেজাজ খারাপ করা জুনিয়র যে বিনা কারণে সব পরিকল্পনা ভেস্তে দিতে ওস্তাদ। যাবার দিন বাসের ভেতর হই হল্লোড় করে তুঙ্গে। কবি ড্রাম বাজাচ্ছে আর পিউ গান গাইছে, কিন্তু পেছনের সিটে আয়রা ফাইল নিয়ে বসে আছে। তার চোখে মুখে বিরক্তি, কারণ তার পাশের সিটে বসে শেহজাদ আয়েশ করে বাদাম চিবোচ্ছে, আর বাদামের খোসাগুলো আয়রার ফাইলের ওপর ফেলছে। শেহজাদ, এটা বাস, তোমার ডাস্টবিন না। খোসাগুলো ব্যাগে রাখো, না হলে আমি তোমাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আরে সিনিয়র ম্যাডাম, পাহাড়ে যাচ্ছি, একটু বন্য হতে শিখুন। আপনি তো দেখি বাসেও সেই হাড়কিপটে টাইপ আচরণ করছেন। একটা বাদাম খাবেন, বুদ্ধি বাড়বে। তোমার ওই উচ্ছিষ্ট বাদাম আমি খাবো না। আর শোনো, ওখানে গিয়ে একদম আমার আশেপাশে আসবে না। আমি তোমাকে চিনে রাখতে চাই না। চিন্তা করবেন না, পাহাড়ে অনেক বানর আছে, তাদের সাথে আপনার বন্ডিং ভালো হবে। আমি তো স্মার্ট মানুষের সাথে ঘুরি। তোমাকে গলা টিপেই মেরে ফেলবো একদিন। বাহ, তাহলে তো গলাটা সুন্দরী হাতের ছোঁয়া পাবে, খারাপ হবে না। ও মাই গড, এটাকে আমি সহ্য করব কি করে?
পাহাড়ে পৌঁছানোর পর রাতে ক্যাম্প ফায়ার শুরু হলো। কবির দায়িত্ব নিল বারবিকিউ করার, কিন্তু সে মশলার বদলে ভুলে আয়রার দামি কসমেটিক্স পাউডার মাংসে মিশিয়ে দিল, কারণ আয়রা পাউডারটা বক্স ছাড়া ব্যাগে রেখেছিল। ভুল করে সেটা মশলার বাক্সে চলে যায়। দোস্ত, শেহজাদ, মাংসের গন্ধটা কেন জানি একটু ফ্লোরাল আসছে না। শেহজাদ মাংস মুখে দিয়ে লাফিয়ে ওঠে। ওয়াক! কবির, এটা কি চিকেন নাকি ফেস ওয়াশ? আয়রা আপু, আপনার পাউডারটা কিছুক্ষণ আগে মশলার বাক্সে দেখছিলাম। আপনার পাউডার কি কবির রান্নাঘরে ইউজ করেছে? হোয়াট? আমার 5,000 টাকার পাউডার তোমরা পুড়িয়ে ফেলেছো? তোমরা তোমরা দুইজন কি মানুষ নাকি আজব জানোয়ার? আয়রা শান্ত হোক, কবির তো ফুল করে করেছে, চল আমরা নুডলস বানাই। না, আমি অসভ্যতার আশেপাশে থাকবো না। আমি একাই হাঁটতে যাচ্ছি। কবির ভয়ে কাঁপতে থাকে। সে নিজেও জানে না অত বড় ভুল করে ফেলেছে। এ বাবা, ডাইনির গুহায় হাত দিয়েছি রে শেহজাদ, এবার কি হবে? কিছু হবে না। গুহায় আগুন জ্বালিয়ে দে, জ্বলে পুড়ে খাক হোক। কবির হো হো করে হেসে দিল। এদিকে রাত গভীর হচ্ছে। আয়রা রাগের মাথায় বনের দিকে অনেকটা হেঁটে চলে গেছে। হঠাৎ কুয়াশা নামলো আর সে রাস্তায় দিশা হারিয়ে ফেললো। ওদিকে ক্যাম্পে শেহজাদ দেখলো আয়রার কোনো খবর নেই। কবির, আয়রা আপু তো ফিরল না। 1 ঘন্টা হয়ে গেছে। এই পাহাড়ে তো বুনো জানোয়ার থাকে। ওর ফোনটাও লাগছে না। শেহজাদ, কিছু একটা কর। শেহজাদ হাতে একটা টর্চ নিয়ে বনের দিকে দৌড় দিল। আর চোখে মুখে এখন আর সেই বেয়াদবি নেই, আছে এক চাপা আতঙ্ক। সে মনে মনে বলছে, আয়রা প্লিজ, কিছু হোক না আপনার। আপনি না থাকলে আমি ঝগড়া করব কার সাথে? আয়রা তখন একটা পাথরের ওপর বসে কাঁদছে। তার পায়ের গোড়ালি মচকে গেছে। ঠিক তখনই ঝোপঝাড় সরিয়ে শেহজাদ সামনে এসে দাঁড়ালো। সিনিয়র ম্যাডাম, আপনি কি এখানে বসে চাঁদের সাথে মিটিং করছেন? জানেন আমরা কতটা ভয় পেয়েছিলাম। শেহজাদ, তুমি এসেছো? আমি আর ফিরতে পারছিলাম না, আমার পা। শেহজাদ কাছে এসে আয়রার পা চেক করতে করতে বলে, বড্ড জেদি আপনি। একা আসতে কে বলেছিল? এখন তো দেখছি আপনাকে পাজা কোলা করে নিয়ে যেতে হবে। না, আমি তোমার কোলে উঠবো না। তুমি বেয়াদব। তুমি গিয়ে সবাইকে বলো আমাকে নিয়ে যেতে। শেহজাদ আয়রাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলে, চুপ, একদম কথা বলবেন না। এখন সিনিয়র জুনিয়র ভুলে যান। আপনার ওজন তো কম না, এমনিতেই আমার কোমর ভাঙার দশা। পূর্ণিমার আলোয় শেহজাদ আয়রাকে কোলে নিয়ে হাঁটছে। আয়রার মাথা শেহজাদের কাঁধে। সে শুনতে পাচ্ছে শেহজাদের দ্রুত হৃদস্পন্দন। দুজনের মাঝে এক অদ্ভুত নিরাপত্তা, যা পাহাড়ের নিস্তব্ধতাকেও হার মানায়। সকালে ক্যাম্পে ফেরার পর সবাই আয়রাকে নিয়ে ব্যস্ত। ঠিক তখন খালাজানের ফোন শেহজাদের ফোনে। শাহজাদ বাবা, আয়রা কেমন আছে? আমাদের দুই পরিবারের বড়রা কথা বলছে। আয়রার মা চাচ্ছেন তোমাদের দুজনের একটা পাকা কথা হয়ে যাক। তোমরা তো একসাথে আছোই। শেহজাদ অবাক হয়, তবে মজাও পায়। সে হেসে আয়রার দিকে তাকিয়ে বলে, খালাজান, আপনার ভাগ্নি তো আমাকে সহ্যই করতে পারে না। ও তো বলে আমি নাকি বেয়াদব। বিয়ে করলে তো ও আমাকে রান্না করে বিষ খাইয়ে দেবে। আয়রা পাশ থেকে শুনছিল। তার মাথা গরম হয়ে যায়। সে অবাক হয়ে যায় তার মা আর খালা এসব ভাবনা ভাবলো কি করে। আর বেয়াদবটাও কেমন হাসছে। সে ফোন কেড়ে নিয়ে বলে, খালাজান, এই ছেলের সাথে বিয়ে? আমি বরং হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হব, তাও ভালো। কবির আর পিউ আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তারা ঠিক করলো ইউনিভার্সিটি ফেরার পর তারা একটা নাটক সাজাবে, যাতে শেহজাদ আর আয়রা একে অপরের প্রতি দুর্বলতা প্রকাশ করতে বাধ্য হয়। পিউ, আমরা বলবো শেহজাদের এক বিরাট এক্স গার্লফ্রেন্ড ক্যাম্পাসে আসছে। দেখি আয়ারার হিংসে কত দূর যায়। পারফেক্ট। হিংসে থেকেই তো আসল প্রেম শুরু হয়। সকালবেলা ল্যাবে প্রজেক্টের কাজ চলছে। আয়রা তার নকশা আঁকছে, কিন্তু বারবার তার কান যাচ্ছে পাশের টেবিলে বসা কবির আর শেহজাদের দিকে। কবির ইচ্ছে করে একটু জোরে জোরে কথা বলছে। দোস্ত শেহজাদ, শুনলাম নীলিমা নাকি কাল ঢাকা ফিরছে। তোর জন্য নাকি এয়ারপোর্ট থেকে সরাসরি ক্যাম্পাসে আসবে। মেয়েটা তোকে এখনো ভুলতে পারেনি রে। শেহজাদ আয়রাকে আর চোখে দেখে মুচকি হাসে। আরে নীলিমাকে তো না করতে পারি না।
ও বড্ড ইমোশনাল। আমার জন্য তো ও 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসতে পারে। আয়রা আপুর মতো পাথর তো আর সবাই না। আয়রা পেন্সিলটা মট করে ভেঙে ফেলে। শেহজাদ, তোমার এই আজে বাজে পার্সোনাল আলাপ কি ল্যাবে করা জরুরি? কাজ করো, না হলে ল্যাব থেকে বেরিয়ে যাও। আরে সিনিয়র ম্যাডাম, আপনি এত জ্বলছেন কেন? আমার প্রাক্তন প্রেমিকা আসছে, এতে আপনার প্রজেক্টের কি ক্ষতি? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, তাই না? আমার কি সমস্যা হবে? আমার তো ডিস্টার্ব হচ্ছে। তোর চলেই যাই। আয়রা চলে যায়। শেহজাদ আর কবির সেদিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে। পরের দিন আয়রা খুব সেজে গুজে ইউনিভার্সিটিতে এলো। সে কাউকে বুঝতে দিতে চায় না যে সে হিংসে করছে, কিন্তু মনে মনে সে তৈরি নীলিমা যেই হোক তাকে সে এক হাতে দেখে নেবে। ঠিক লাঞ্চের সময় কবির এক সুন্দরী মেয়েকে নিয়ে ক্যাফেটেরিয়ায় ঢুকলো। আসলে মেয়েটি কবিরের কাজিন, যাকে নীলিমা সাজানো হয়েছে। শেহজাদ, ও মাই গড, তুমি কতটা হ্যান্ডসাম হয়ে গেছো। আর এই মেয়েটিকে? তোমার মেট? মেইড না, আমি ওর সিনিয়র। আর তুমি কে? মেকআপের ডিব্বা? আমি শেহজাদের জার। ও তো আমার জন্য পাগল ছিল, তাই না শেহজাদ? একদম নীলিমার মতো মিষ্টি মেয়ে আর হয় না। আয়রা আর সহ্য করতে পারলো না। সে তার হাতের কোল্ড ড্রিঙ্কস আর নীলিমার বদলে ভুল করে শেহজাদের সাদা শার্টে ঢেলে দিল। শেহজাদ আক্রোশে আয়রাকে টেনে বাথরুমের বেসিনের কাছে নিয়ে গেল শার্ট পরিষ্কার করতে। আয়রা ভয়ে আর রাগে থরথর করে কাঁপছে। কি হলো, এত হিংসে কেন? নীলিমাকে দেখে আপনার বিপি হাই হয়ে গেল কেন? হিংসে না ছাই। তুমি আমার জুনিয়র, আমার সামনে এসব ফালতু মেয়ে নিয়ে ঘুরবে সেটা আমি অ্যালাউ করব না। তোমার ক্যারেক্টার খারাপ হয়ে যাচ্ছে। শেহজাদ আয়রাকে দেওয়ালের সাথে চেপে ধরে খুব কাছে এসে বলে, আমার ক্যারেক্টার নিয়ে আপনার এত চিন্তা? নাকি নীলিমার জায়গায় নিজেকে কল্পনা করছেন? বলুন আয়রা, আপনি কি আমাকে পছন্দ করেন? আয়রার হার্টবিট তখন ড্রামের মতো বাজছে। শেহজাদের চোখে আছে এক অদ্ভুত জয়ী হওয়ার হাসি। ঠিক তখনই কবির আর পিউ বাথরুমের বাইরে থেকে শীষ দিয়ে উঠল। ওরে বাবা, নীলিমা তো পালালো। এখন আসল নীলিমা তো শেহজাদের বুকের ভেতরেই ঢুকে যাচ্ছে দেখছি। এবার তো মেনে নে, তুই শেহজাদকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না। আয়রা শেহজাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তোমরা সবাই মিলে আমাকে গাধা বানাচ্ছিলে। ওই মেয়েটা কে ছিল? ওটা কবিরের বোন, আপনাকে একটু জ্বালানোর জন্য এই আয়োজন। কিন্তু আপনি তো দেখি জেনুইনলি জ্বলছেন। তোমাদের সব কটাকে আমি দেখে নেব। ফাজিল, তোমাদের কত সাহস আমার সাথে গেম প্ল্যান করো? হাজার করে লাভ নেই, এই বেয়াদবকে আমি ঘৃণা করি। আয়রা হনহন করে হেঁটে গেল। বাকিরা থ হয়ে গেল। এটা কি হলো? বাদ দে, চল ক্যান্টিনে যাই, ক্ষুধা পেয়েছে। সন্ধ্যায় বাড়িতে ফিরে আয়রা দেখলো তার বাবা এসেছে। সে আর শেহজাদের বাবা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন। তারা দুজনেই খুব পুরনো বন্ধু। আয়রা তাদের এখানে আর একসাথে দেখে অবাক হয়ে যায়। আয়রা, শেহজাদ, তোমরা এসেছো? আমরা আপাতত এখানে তোমাদের জন্য এসেছি। আমরা ঠিক করেছি তোমাদের বিয়েটা এই মাসেই সেরে ফেলবো। তোমরা ইউনিভার্সিটিতে একসাথে আছো, বাড়িতেও আছো, দেরি করে লাভ কি? বাবাও একটা বেয়াদব, ও আমাকে সারাদিন জ্বালায়। তুমি কি বলো এসব বলার জন্য এখানে আসছো তোমরা? খালার বাসা থেকে দুজনের ক্লাস করতে সুবিধা, তাই তোমরা কিসের মধ্যে কি ঢুকাচ্ছ? আরে শেহজাদ তো বললো আয়রা নাকি ওকে খুব কেয়ার করে, পাহাড়ে নাকি আয়রা ওকে জড়িয়ে ধরেছিল। শেহজাদ আয়রার দিকে তাকিয়ে চোখ টেপে। হ্যাঁ বাবা, আয়রা আপু তো আমাকে ছাড়া এক পাও চলতে পারে না। শেহজাদ, আমি তোমাকে আজ কাঁচা চিবিয়ে খাবো। শেহজাদ আর আয়রার বাবা খানিক পরে চলে যান। তারা ভাবলেন এখন জোরাজুরি দরকার নেই, ওরা নিজেরাই ঠিক করবে সব। রাতে লাইব্রেরিতে দুজনে পড়তে বসেছে। আয়রা বই নিয়ে আড়াল করে শেহজাদকে গালি দিচ্ছে। বেয়াদব, অসভ্য, আমার বাবাকে ওইসব কথা কে বলতে বলেছিল? সত্যি কথা বলা কি অপরাধ? আর শুনুন, সিনিয়র বউ বিয়ের পর কিন্তু আপনাকে আমার সব অ্যাসাইনমেন্ট করে দিতে হবে। আমি তোমার চাকর নই, আর আমি তোমাকে বিয়ে করব না। সেটা মাস শেষে দেখা যাবে। এখন চুপচাপ পড়ুন তো,
না হলে লাইব্রেরিয়ান এসে আমাদের বের করে দেবে। আয়রা আর শেহজাদ একে অপরকে সহ্য করতে পারা মানে তো কেয়ামত নেমে আসা। বিয়ের প্রস্তাবের কথা শুনে আয়রা তো শেহজাদকে জ্যান্ত কবর দেওয়ার প্ল্যান করছে। দুজনের মধ্যে কোনো স্বীকারোক্তি নেই, শুধু আছে ইগো আর অনিচ্ছাকৃত কিছু মুহূর্ত। আয়রার বাবার সেই বিয়ের কথা শোনার পর থেকে আয়রা আর শেহজাদের মধ্যে কথা বলা বন্ধ। আয়রা ঠিক করেছে সে শেহজাদের ছায়াও মারাবে না, কিন্তু বিধাতার লেখনী খণ্ডাবেকে চৌধুরী সাহেব তাদের দুজনকে পাঠালেন শহরের বাইরে এক পুরনো রাজবাড়ি বা হেরিটেজ সাইটের ড্রয়িং আর আর্কিটেকচার মাপজোক নিতে। সমস্যা হলো দুজনের কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল, আর ঠিক তখনই শুরু হলো প্রলয়ঙ্কারী ঝড় আর বৃষ্টি। শহরের বাইরের এক নির্জন রাস্তা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শেহজাদের বাইকটা হঠাৎ একটা গো গো শব্দ করে মাঝ রাস্তায় থেমে গেল। আয়রা পেছনের সিটে রেইনকোট পরে বসেছিল, সে ধপাস করে নেমে পড়ল। আয়রা রাগে চিৎকার করে, শেহজাদ, আমি আগেই বলেছিলাম তোমার এই লক্কর ছক্কর বাইক নিয়ে আমি আসবো না। এখন এই জনমানবহীন জঙ্গলের রাস্তায় আমি কি করব? কোনো রিক্সা নেই, গাড়ি নেই, তুমি আস্ত একটা অপদার্থ। শেহজাদ বাইকটা স্ট্যান্ডে রেখে বিরক্তির চরম সীমায় গিয়ে বলল, অপদার্থ আমি নাকি আপনি? আপনার ওই এক গাদা ড্রয়িং শিট আর ভারী ব্যাগের ওজনে বাইকের চেইন ছিঁড়ে গেছে, আর লক্কর ঝক্কর বলছেন এই বাইকটা আমার জান। এখন চেঁচামেচি না করে সামনের ওই ভাঙা বাংলোটার দিকে চলুন, না হলে নিউমোনিয়া হয়ে এখানেই পটল তুলবেন। আমি তোমার সাথে কোনো ভাঙা বাড়িতে যাব না। ভূতে ধরলে ধরুক, তাও তোমার পাশে থাকবো না। এই বেশ তো, থাকুন এখানে, আমি চললাম। বাগে ধরলে তখন ও মা গো ও বাবা গো বলে চিল্লাইন না। শেহজাদ হনহন করে এগোতে শুরু করলো। আয়রা দেখলো চারপাশে অন্ধকার হয়ে আছে আর ঝোপঝাড় থেকে অদ্ভুত শব্দ আছে। সে ভয় পেয়ে ব্যাগটা ঝাপটে ধরে দৌড়ে গিয়ে শেহজাদের পাঞ্জাবির পেছনটা খপ করে ধরলো। শোনো, আমি জাস্ট ব্যাগের ওজনে হাঁটতে পারছি না, তাই তোমার সাথে যাচ্ছি। ভেবো না যে আমি ভয় পেয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি তো, আপনি তো জাদরেল সিনিয়র, আপনি ভয় পাবেন কেন? ওরা বাংলোতে পৌঁছলো। বাংলোটার ভেতরে ধুলোই আস্তরণ। শেহজাদ কোনো মতে কিছু শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালালো। আয়রার সারা শরীর বৃষ্টিতে ভিজে কাঁপছে। সে একটা কোনায় গুটিসুটি মেরে বসলো। এই নিন, আপনার ওই ভেজা ওড়নাটা আগুনের কাছে দিন, না হলে শুকাবে না। আর আমার এই জ্যাকেটটা গায়ে দিন। তোমার জ্যাকেট আমি পরবো না, ওটা থেকে নিশ্চয়ই বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। শেহজাদ জোর করে জ্যাকেটটা আয়রার গায়ে জড়িয়ে দিয়ে বলল, একদম চুপ, বড় বড় কথা বলার ক্ষমতা এখন নেই। শরীর বরফের মতো হয়ে আছে, তাও ইগো কবে না। এখন কি আপনার ওই পারফেকশনিস্ট ইমেজটা ধুলোয় মিশে যাচ্ছে সিনিয়র ম্যাডাম? আয়রা কিছু বলতে গিয়েও থমকে গেল। শেহজাদ যখন জ্যাকেটটা পরাচ্ছিল তার হাতটা আয়রার গলার কাছে আলতো করে ঠেকলো। আয়রা দেখলো শেহজাদের চুল থেকে বৃষ্টির জল টপ টপ করে পড়ছে। আগুনের হলদে আলোয় শেহজাদকে কেন জানি আজ একটু বেশি অন্যরকম লাগছে। শেহজাদ, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? শেহজাদ এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আবার সেই চিরচেনা হাসি দিয়ে, ঘৃণা করার জন্য তো সেন্স দরকার। আপনার কি মনে হয় আমার সেই সেন্স আছে? আমি তো শুধু জানি আপনাকে কিভাবে জ্বালানো যায়। এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। রাত গভীর, ঝড়ের শব্দ কমলেও বৃষ্টি পড়ছে এক নাগাড়ে।